আসসালামু আলাইকুম। আমি শাহনাজ পারভিন জনি, এনটিআরসি এর নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষক। আমরা প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষকের ব্যানার থেকে আমরা দীর্ঘ 7 মাস আন্দোলন করেছি, সবাই জানেন। তো আমরা আজকে সেই ঐতিহাসিক ঘটনা, আমাদের জন্য ঐতিহাসিক ছিল, ঐতিহাসিক ঘটনা বর্ণনা করার জন্য আজকে আমরা ওখান থেকে কি পেলাম কি পাইনি, কেন আমরা সরে এসেছিলাম, এটা আজকে আপনাদের সাথে ওপেন করার জন্য। যেহেতু আজকে আমরা স্বাধীন, যে কয়দিন স্বাধীন আছে সে কয়দিন আমরা কথা বলে যাই, তারপর যাই হোক। তো আজকে আপনাদের সামনে এটা উন্মোচন করতে চাই আমরা কেন সেদিন আন্দোলনটাকে থামিয়ে দিয়েছিলাম, কেন সবাই বলছিল যে রাস্তা থেকে উঠে যাওয়াটা আমাদের উচিত হয় নাই, কেন আমরা আবার আন্দোলনে নামি নাই, কেনই বা নীলিমা দিদিকে আবার সামনে নিয়ে আসলাম। এটার একটাই কারণ যে আমরা যতদিন বেঁচে আছি, যতদিন থাকবো, আমাদের এইটা হচ্ছে আমাদের জীবনের একটা অংশ না, পুরোটা অংশ আমাদের ক্যারিয়ার। তো এইটা যদি ধ্বংস হয়ে যায়, আমাদের জীবনটা ধ্বংস। তাই আমরা এটার পিছনে লেগেছিলাম, যতদিন বাঁচবো ততদিন এটার শেষটা আমরা দেখতে চাই। তো যারা আপনারা জানেন যে ওই দিন আমরা যে 21 তারিখে যে আন্দোলনটা হয়েছিল লাস্ট ডেতে, সেদিন আমাদের বিকেলবেলা অনেকজনকে বনসই নেওয়া হয়েছিল। মুসলেখা 18 জন সদস্যদের বনসই রেখেছিল শাহবাগ থানা। তো তারপরে এদেরকে নিয়ে আমরা কাজ করতে পারছিলাম না, মানে ওনাদের জন্য এটা রেস্ট্রিক্টেড ছিল যে ওনার আন্দোলনে লিডিং পয়েন্টে আসতে পারবে না, স্বভাবতই আমরা ওনাদের হাত ধরে আবার মাঠে নামতে পারবো না। সেই জন্য আমরা নীলিমা দিদিকে নিয়ে আসছি। তো আমি আজকে যে বিষয়গুলো কথা বলবো, এটা হলো মূলত আমাকে যারা আপনারা প্রথম থেকে চেনেন, কি কারণে চেনেন, কিভাবে আমি এই পর্যন্ত আসছি এবং কেন এখনো টিকে আছি, সব লজ্জা শরম ত্যাগ করে এখনো আন্দোলন নিয়ে পড়েই আছি। আসলে প্রত্যেকটা মানুষের এইম ইন লাইফ বলে কিছু থাকে, তাই না? এইম ইন লাইফটা হচ্ছে কি, কেউ প্রেসিডেন্ট হতে চায়, আবার দেখা যায় যে কেউ সাধারণ ওই 4র্থ শ্রেণীর কর্মকর্তা হয়েও সে বাঁচতে চায়, বা এটাও তার স্বপ্ন থাকে। এক একটা মানুষের এক এক রকম। তো আমি ব্যক্তিগতভাবে আমার যদি পরিচয় দিয়ে, আমি একেবারে ধরেন পড়াশোনার দিক দিয়ে একেবারে যে এই চাকরিটাই করতে হবে এমন না, তবে আমার হচ্ছে পছন্দ, তাই আমার এটা করতে হবে। আমার মনে হলো আর কি, আমি প্রাইভেট জবও করতে পারতাম, বা আমি 5 বছর প্রাইভেট জব করেছি। তো আমার মনে হয়েছে যে একটা মেয়ের জন্য এই জায়গাটা খুবই ভালো হয় ফিউচারের জন্য, তাই আমি এখানটায় এইম ইন লাইফ সেটিং করলাম। তো সেখানে আমি আপনারা জানেন যে আমি যখন পরীক্ষা দিই, আমি 11তম কলেজ, আর স্কুল 9ম। তো সেখানে আমরা যখন পরীক্ষা দিই, তারপরে কিন্তু আর এনটিআরসি এর এই সিস্টেমটা ছিল না, ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া। তো আমাদের পরে দেখা যায় এটা সিস্টেমটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে দেখা গেছে যে আমরা আবার এনটিআরসি এর অধীনে চলে যাই। কিন্তু আজকে এনটিআরসি বলতেছে আমরা ম্যানেজিং এর সময় ছিলাম, তো ওনারা তো আমাদেরকে নিয়োগের জন্যই আমাদেরকে এখানে নিয়ে আসছে। আমরা করাপ্টেড ছিলাম তখন ম্যানেজিং কমিটির দ্বারা, তাই আমরা এখানে আসছি। ওনারা আমাদের জন্য মেধা তালিকা তৈরি করলো, ওনারা আমাদেরকে নিয়োগ দিবে এই কথাতেই ওনারা এই একটা নীতিমালা তৈরি করে। তো ডে বাই ডে ওনারা যেরকম সংবিধান, এই বর্তমান সরকার আসার পরে যেরকম করে সংবিধান চেঞ্জ করে নিজেদের ইচ্ছা মতো সংবিধান তৈরি করে আবার কি করলো, যে তারা নিজেদের মতো কার্যকলাপ চালিয়ে যায়। তেমনি আমাদের নীতিমালাটাও বারবার ওনারা পরিবর্তন করে আমাদেরকে বঞ্চিত করেছে। এই পরিবর্তনের মাঝখানে তারা বারবার পরীক্ষা নিয়ে আবার দেখা যায় নিয়োগ দেয় তাদের ইচ্ছা মতো। যারা টাকা পায়, যাদের কাছ থেকে টাকা নিতে পারে তারাই নিয়োগ পায়, আমরা আর পাই না। তো এইভাবে আমরা প্রতিবাদ নিয়ে আসলাম। প্রতিবাদের শুরুটা হয়েছিল আমার দ্বারা। আমার মনে হয়েছিল, আমি প্রথম যখন আবেদন করি 16 সালে, তখন আমি এই বিষয়গুলো বুঝি নাই। 4টা আবেদন করেছিলাম। তারপরের দ্বিতীয়বারে আমি 8টার মতো আবেদন করেছি। তারপরে ধরেন তৃতীয়বার আমি 8টা, দ্বিতীয় আর প্রথমবারের অ্যানালাইসিস থেকে আমি দেখলাম যে এত জায়গা ফাঁকা থাকে আসলে কেন। তাহলে আমার একটা চাকরির দরকার, আমি সব জায়গায় করি। একটা মেয়ে মানুষ হিসেবে, যেখানে বাবা নাই বা পরিবারে এরকম সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে না, পরিবারে সবারই থাকে, কিন্তু আপনার জন্য আমার জন্য থাকবে না একটা সময় বেকার থাকলে, এটা স্বাভাবিক, সবাই বোঝেন। আমার পরিবার একেবারে খারাপ অবস্থানে আছে এমনটা না, আমার পরিবারের সবাই মোটামুটি এডুকেটেড। তো এই জায়গাতে দেখা গেছে যে আমার জন্য আমাকে তখন দাঁড়াতে হবে, বুঝছেন। আমার মনে হলো যে আমি বাংলাদেশে যে কোনো জায়গাতে যাই, আমার চাকরিটা দরকার, যেহেতু একটা মেয়ের জন্য শিক্ষকতা পেশা ভালো একটা অবস্থা, এটা সবাই জানে। আমি সব জায়গাতে আবেদন করি, ওই গল্পটা সবাই জানেন। আবেদন করার একটাই কারণ,
আবেদন করার জন্য টাকাটা আমার কিভাবে ম্যানেজ করতে হয়েছে আপনারা জানেন। তো আবেদন করার একটাই কারণে যে আমি এটাও বুঝতে চাই যে আসলে কেন এতগুলো সিট ফাঁকা থাকে। তারপরে দেখলাম আমারই পদে 8টা জায়গাতে ফাঁকা, আমি আবেদন করছি সেটা দেয় নাই। আমি ডে বাই ডে আমি কি করলাম, ওইটাকে অবজেকশন জানালাম। যেহেতু অবজেকশন জানানোর একটা স্কোপ ছিল এনটিআরসিতে, আমি অবজেকশন জানাই। জানানোর পরে আমি মাসের পর মাস অপেক্ষা করি, আমার কোনো রেজাল্ট আসে না। তারপরে আমি আমির ভাইয়ের পোস্টগুলো পাই, মানববন্ধনের ডাক দেয়, ওখানে যাই, ওখান থেকে আমার নিউজটা হয়। তারপর আন্দোলনটা মানে শুরু হয়, এক কথায় আন্দোলনটা শুরু হয়। মানে একটা কজ ছাড়া তো আপনি একজনকে ধরতে পারবেন না। যাক, আন্দোলনের শেষ পর্যন্ত আমি এনটিআরসিতে যোগাযোগ রাখি। অনেকে আশ্বাস দেয় সেকেন্ড মেরিট লিস্টে আসবে, মানে থার্ড মেরিট লিস্টে আসবে আপনার নাম, এরকমটা হয়, কিন্তু হয় না। আমার এই পদগুলো ফাঁকাই থাকে, কিন্তু আমাকে দেয় নাই। অবশেষে আন্দোলনটা আমরা কিভাবে করে আসছি প্রত্যেকে ওখানে যারা গেছেন সবাই জানেন। অনেক খারাপ অবস্থা থেকে আমরা ওখানটায় সামলে মানে দিনের পর দিন পার করছিলাম। তারপর আশায় ছিলাম যে শিক্ষামন্ত্রী, তারপর ওনাদের ওই তৎকালীন যে সরকার ছিল উনি নাকি অনেক দরদি ছিল, মানবিক ছিল। সেই গুণ গান গাইতে গাইতে ভাই আমাদের একেবারে ঝান শেষ হয়ে গেছিল, ঝান তেজপাতা। তারপর আমরা টায়ার্ড হয়ে আবারও তাকে মা মা বলে ডাকছিলাম, কিন্তু সেই মা আর আমাদের ডাকে সাড়া দিল না, বুঝছেন। তারপরে আমাদের সেই শেষ প্রহরের গল্পটা বলি। শেষ প্রহর হচ্ছে সেই 2 তারিখ 23 সালের, দীর্ঘ 7 মাস আন্দোলনের পরে 23 সালে গল্প করতে মানে ওনার সাথে বসছি। তৎকালীন সেই মায়ের কন্যা আমাদের দীপুমণি আন্টি হয়, কারোর আন্টি হয়, কারোর আপা হয়, আমি আপা বলেই ডাকলাম। ওনাকে আজকে আর অসম্মান করতে চাই না, যদি একটা সময় ওনার ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদেরকে বঞ্চিত করছে। 60,000 জাল সনদদারি চাকরি করে, এটা ওনাদের কাছে গায়ে লাগে না, কিন্তু আমরা যদি চাকরি পাই 2,000 5,000, এটা ওনাদের অনেক খারাপ লাগছিল। তো আমি ওই গল্পটাই আজকে বলতে আসছি যে সেদিন কি হয়েছিল অনেকেই জানে না বা জানতে চাই কেন এমনটা হইল। সেই দিন আপনি ওই যখন উনি প্রথম ঢুকলো, ওনার এক্সপ্রেশনটা দেখে আপনি পুরা মানে আমরা কি বলবো, ওনার মানে একটা মানুষের এক্সপ্রেশন এরকম হয় না, তাও আবার মেয়ে মানুষ, যতই অসুন্দর হোক এক্সপ্রেশনটা মানুষের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। উনি কতগুলো ফাইলপত্র হাতে নিয়ে উনি ঢুকলেন, ঢুকেই প্রথম কথাতে বললেন, আপনারা কেন রাস্তায় নেমেছেন? আপনাদের কে বলেছে রাস্তায় নামতে? আপনারা তো আমাদের শিক্ষক না, আমাদের শিক্ষক হচ্ছে যারা আমরা বেতন দেই তাদের। তো আমরা সবাই চুপচাপ করে ওনার কথা শুনছিলাম যে উনি আগে বসুক, তারপরে আমরা কথা বলি। উনি বসছেন, বসার পরে তো কি হয়েছে শুনি, বলেন, একজন বলেন। তা আমির ভাই তখন উনি যেহেতু সভাপতি, আমরা ওনাকে স্কোপ দিই আগে, তো উনি কথা বলতে শুরু করলেন। করার পরে বললেন যে আপনারা কিভাবে পান? পাওয়ার পরে উনি বললেন যে ম্যাডাম এটা তো আমাদের নীতিমালায় আছে, নীতিমালায় এত নাম্বার ধারাতে আছে। পরে বলতেছে যে এই নীতিমালাটা পরিবর্তন হয়েছে, এটা জানেন না আপনারা, এটা শেষ, এটা আর এখন চলে না। আচ্ছা, তারপরে নাসরিন আপা বলতে শুরু করলো যে আপা আমরা একেবারে খারাপ অবস্থায় আছি, আমাদের শেষ সময়, আমরা আবেদন করতে পারবো না, এই সেই। পরে বলে কি আপনার বয়স কত? তো উনি বয়সটা বলার পরে বলতেছে যে 35% হবে না, নীতিমালায় নাই, জানেন না, মানে সব কিছুতে ওনার নীতিমালাতে নাই। তা আমরা দাঁতে দাঁত কামড় দিয়ে শুধু শুনছি একের পর ওনার উন্নয়নের বর্ণনা। মানে ওনাদের একটা ছিল যে যখনই ওনাদের কোনো একটা কথা আসতো, মানে কিছু একটা করতে হবে জনসাধারণের জন্য, তখনই উনি কি করতো, ওনাদের উন্নয়ন নিয়ে আসতো, এটা সবাই জানেন। তো উন্নয়নের বয়ান শুরু হলো। উনি আবার বারবার বলতেছিল যে উনি রোজা রাখছেন, মানে এই কথাটাও আমাদেরকে রিমাইন্ড করছেন, উনি রোজা রাখছেন। তারপরেও আমরা বসেই ছিলাম, বারবার বলতেছি যে আমাদের নিয়োগটা দরকার, আপনি এই কয়জনের নিয়োগ দিলে কোনো কিছু হবে না, কিন্তু আমাদের অনেক উপকার হবে, আপনার দেশের জন্য কোনো ক্ষতি হবে না, আমরা নিবন্ধিত শিক্ষক এবং অরিজিনালি আমাদের সনদ আছে, আমাদেরকে একটু দেন, আমাদের এত এত সিট ফাঁকা আছে। এসে বলে কি না বাবা, যেটা আমার ক্যাপাসিটির ভিতরে নাই এটা আমি দিতে পারবো না। এক কথায় বলতে বললে কে কি করে ওটা জিজ্ঞেস করলো। সে সবাই কম বেশি মাছ চাষ করে, ফল চাষ করে, এরকম বর্ণনা, মানে কেউ মিস যায় নাই বলতেছিল। আমরা প্রায় 5 জনের কমিটি থাকার কথা, 2 জন এক্সট্রা ছিল, মিলে 7 জন। তো সবাই কথা বলার চেষ্টা করছে সবার জায়গা থেকে, কেউ এতটুকু ঘাটতি রাখে নাই। আমাদের একরকম বলা যায় যে বিরোধী দল ছিল মঞ্চ কমিটি, ওখান থেকে 2 জন জোরপূর্বক ওখানে ছিল, তো তাতে আমাদের অসুবিধা হয়নি। তারপরেও ওনারা জানে যে বিষয়গুলো কেউ কারো দিক থেকে কোনো ঘাটতি রাখে নাই, অনেক বলছে। আমি শর্টলি বলে শেষে চলে আসি। অবশেষে আমি বলছিলাম যে ম্যাডাম আপনি, পরে বলতেছে 35 বাদে যারা আছে সবাই এবার চাকরি হয়ে যাবে। তো আমি বললাম যে ম্যাডাম তাহলে যারা বাকি আছে তাদের সবাইকে প্যানেল করে দেন, তারা যেন কেউ বাদ না যায়। বলে কি না প্যানেল হবে না, এমনিতেই চাকরি হবে।
পরে বলতেছে যে ওই আপনি আপনি কি করেন? আমি বললাম যে ম্যাডাম আমি তো কিছু করি না, আমার এই চাকরিটা স্বপ্ন, আমি এটার জন্য অপেক্ষায় আছি। উনি আমার উপর খুব রেগে গেলেন, আর মনেই হচ্ছিল যে উনি আগে থেকে আমার উপর খেপা, কেন সে জানি না। তবে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যাই কিছু হোক, যেই সেক্টরে ওইখানে প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বা যে কোনো ওই সেক্টরের যে মন্ত্রী মিনিস্টার থাকে, এরা কিন্তু কোনো কিছু অজানা থাকে না। আমার একটা নিউজ প্রথম আলোর প্রথম পাতায় আসছে, এটা ওনার জানা নাই, এটা তো কল্পনাই করা যায় না। ডিবিসি নিউজে আসছে, এরপর আমাদের আন্দোলনগুলো ধাপে ধাপে সব জায়গাতে আমার কথা আসছিল, অন্যদের কথা আসছিল, উনি অচেনার বাকি নাই। কারণ মন্ত্রণালয়ে যখন আমরা গিয়েছিলাম, তো একদিন আমরা বলছিলাম যে আমাদের কোনো নিউজ আপনারা পড়েন না বা জানেন না, ওনারা বলতেছে আমরা কোনো নিউজ করি নাই। তো উনি বললেন যে ওই মন্ত্রণালয় থেকে বলছিল যে আপনারা যাই করেন, যেখানে যা হয় সবকিছু মন্ত্রীদের নখ দর্পণে থাকে। তো নখ দর্পণে যদি থাকে নিশ্চয়ই উনি আমাকে চেনে বলেই এমনভাবে আক্রোশস্বরূপ আচরণ করলো। তা আমি বললাম ম্যাডাম আমার একটা প্রবলেম ছিল এরকম, আমি আবেদন করার পরে ওই জায়গাটা ফাঁকা, আমাকে ওখানে একটু দেওয়ার চেষ্টা করবেন? পরে বলল যে হ্যাঁ দেখা যাক, ওনাদের সাথে যোগাযোগ করেন। এনটিআরসি এর 2 জন সচিবকে দেখাই দিলেন যে ওনাদের সাথে যোগাযোগ করেন। তো ওনাদেরকে আমি মোটামুটি চিনি, আগে থেকে কয়েকবার গিয়েছিলাম। তারপরে ধরেন যে বলার পরে শেষে আবার আমরা জোরপূর্বক বলতেছি যা উনি বেরিয়ে যাবে 1.5 ঘন্টার আলোচনা শেষ, কোনোভাবেই উনি দিবে না, ওনার দেওয়ার কোনো জায়গা নাই, উনি আমাদের জন্য কিচ্ছু করতে পারবে না। আসলে ওই দীর্ঘ কয়েক বছর যাবত আমরা দেখতেছি আসলে দেশের জন্য কেউ কিচ্ছু করতেছে না বা করতে পারবে না, এটাই বলে। কেন পারবে না সে জানি না, সব জায়গা থাকতে। তারপরে আমাকে বললো এখানে যোগাযোগ করতে। শেষ কথা হচ্ছে ওনার শেষে যেহেতু আমি চাপ দিয়ে ধরছিলাম, আর এর মাঝে নাসরিন আপা, যেখানে আমি সবসময় কাঁদতাম ওখানে নাসরিন আপা কান্না শুরু করে দিল। মানে এতটাই খারাপ লাগছিল আমাদের ভেতরটা যে আমরা এখান থেকে খালি নিয়ে যাচ্ছি, আমাদের সদস্যদের জন্য কিচ্ছু নিয়ে যেতে পারছি না। তো খুব খারাপ লাগছিল, আমি নিজেকে খুব কন্ট্রোল করার চেষ্টা করছিলাম যে যেহেতু আমি সবসময় কান্না করি, আমি আজকে কিচ্ছু করবো না সামনে। তো এর মাঝে নাসরিন আপা কান্নাকাটি করে দিল, তার মন একটুও গড়ল না। মানে এত পাষাণ মানুষ হয় আমাদের কল্পনার বাইরে, মানুষ কিভাবে এত পাষাণ হয় আমরা জানি না। তারপরে নাসরিন আপা কান্না করে খুব করে বলতেছে যে আপা এটা শেষ সময় একটু দেন, আমাদের অনেক সদস্যের অনেক বিপদ, আপনি যদি এটা করেন মানুষের জন্য অনেক ভালো হবে, আমরা দোয়া করবো আপনার জন্য। না ওনার দোয়ারই দরকার নেই, ওই যে একটা রোজা রেখেছেন ওটাতেই ওনার মানে বেহেশত পার হয়ে যাবে। তারপরে উনি শেষে একেবারে যেহেতু আমরা ছাড়ছি না, ওনারও টাইম চলে যাচ্ছে, প্রচণ্ড রেগে আছেন উনি, তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি বিয়ে করেননি? আমি মানে চুপ হয়েছিলাম। তারপর বলে কি আমি বললাম না ম্যাডাম। কেন বিয়ে করেননি? আচ্ছা বলেন, এটা কি একটা মন্ত্রী মানে একটা ক্যান্ডিডেটকে ঘায়েল করার জন্য এই ধরনের প্রশ্ন করতে পারে? আমার তো প্রচণ্ড রেগে যাওয়ার পরে আমি কিছু বলছিলাম না, আমি চুপ হয়ে গেলাম। চুপ হয়ে যেয়ে আমি দেখছিলাম যে আমার সামনে যারা আছেন, আমির ভাই, ইয়াসিন ভাই বা কিংবা সিরাজ ভাই, আমি শুধু ওনাদের দিকে একটু তাকালাম, দেখলাম আমির ভাইয়ের চোখগুলো লাল হয়ে গেছে, সিরাজ ভাই মানে তাকাতে পারছে না, এমন একটা অবস্থা, কে কি প্রশ্নের উত্তর দিবে। কিন্তু আমি যদি ওখানে কথা বলি, উনি একজন মেয়ে মানুষ, আমি কি আনসারটা দিলে কেমনটাই হবে আমার সভাপতি সেক্রেটারির সামনে বা এতজন গুণবান লোক আমার সামনে থাকতে, সদস্য থাকতে, আমি তো ওনাকে অপমান করে বলতে পারি না। আর ওই সময়টা আমরা আশা ছাড়ি নাই, জানি কিছু হবে না, তারপরও নিজেদের ছোট করতে চাই না, কোনো ত্রুটি রাখতে চাই না যে চাকরিটা দিবে না, এটা রাখতে চাই না। আমি নিজেকে খুব কষ্ট করে সংযম করলাম এবং সবাই চোখে চোখ রাখার পরে বুঝতে পারলাম যে সবারই সংযত হওয়া উচিত আমাদের, কারণ সে অন্য ট্র্যাকে হাঁটছে, অন্য ট্র্যাকের কথা বলছে, এটা নিশ্চয়ই আমাদের জন্য শুভ নয়, সে অন্য কিছু চিন্তা করবে বা অন্যভাবে অপমান করবে, আমরা এটা বুঝে গেছি। এটা আমার কথাটা খুব খারাপ লাগছে, খুব কষ্ট পাচ্ছিলাম এতদিন, এটা আসলে বলার মতো কোনো কথা না অনলাইনে এসে, তারপর আজকে বলছি কারণ আজকে স্বাধীন, তাই আজকে এই কথাগুলো না বললেই না। এটা এভাবে মানুষকে অপমান করা মোটেও উচিত হয় না একজন মন্ত্রীর জন্য। আমি চাকরির জন্য গিয়েছিলাম, বিয়ে কেন করি না এই প্রশ্নের উত্তর ওনাকে দেওয়ার জন্য যাইনি, বা কেন বিয়ে হয়নি এটা ওনার আসলে জানার কথা না, প্রয়োজন ছিল না, এটা হচ্ছে কথা। তো উনি এভাবে আমাদেরকে অপমান করে বের করে দিলেন, শুধু পায়ে ধরার বাকি ছিল, কারণ ওনার পাশে ওনার সিকিউরিটি ছিল বলে আমরা পায়ে ধরতে পারি নাই। বের হয়ে আসলাম, আসার পরে এনটিআরসির একজন সচিব, যার সাথে আমি সবসময় যোগাযোগ রাখতাম আর কি, যে আমার এটা হবে কিনা, দেখতেছি কিনা। তো ওনার সাথে আমি পেছন থেকে কথা বলছিলাম লিফটে ওঠার সময়, যে স্যার আমি কি আসলে এনটিআরসিতে যাব, ওখানে কি কিছু হবে? পরে বলে কি না কোনো কিছু হবে না, আসলে আশা রাখেন না। তো আমি কিন্তু ওটা জেনেই গেছিলাম, আমি সব কিছু জানতাম আগে থেকে।
তারপরও পরের দিন আমরা কার্জন হলে আবার গেলাম। কার্জন হলে আমাদের মিটিং হলো, সবাইকে বললাম যে আমার আবেদনটা লিখতে হবে। আমি আর ওটা বলি না যে আমি এত কিছু জেনে আসছি, কিছুই যে হবে না। আমার কথা হচ্ছে মাঠে নেমেছি আমি শেষটা দেখব, আমার জন্য নয়, আরও 10 জনের জন্যে। কারণ প্রথম যখন ডিবিসি নিউজ আসছিল আমার বাসায়, আমার বাড়িতে, তখন উনি বলছিল, মানে নিউজ রিপোর্টার আমাকে বলছিল যে আপা শুধু আপনার কথা বলেন, আমরা আপনার দিকে তাকিয়ে আসছি, আপনি আমার এলাকার মেয়ে। আমি বললাম না ভাই, আমার চেয়ে দরিদ্র, আমার চেয়ে মানে অপমানের জীবনযাপন করছে অনেক মানুষ ওখানে, আমি মানববন্ধনে যে দেখে আসছি, আমার জন্য চিন্তা করলে হবে না। একটা করাপশান হচ্ছে ওখানে, আসলে আওয়াজ তোলা দরকার, কেউ না কেউ তার পয়েন্ট থেকে আওয়াজ না তুললে হবে না। তখন আমার মনে হয়েছিল যে এই জায়গাটা এরকম প্রবলেম, ভাতের জন্য তো কেউ মরে না। আসলে আমার এটা মনে হয়েছিল যে রিজিক আল্লাহ কোথাও না কোথাও রাখবে। তারপরে ধরেন চলে গেলাম, আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, খুব কন্ট্রোল করার চেষ্টা করছি। এক পর্যায়ে সিরাজ ভাই, আমির ভাই কেউই কন্ট্রোল করতে পারে নাই। কষ্টটা যে এখানেই আমাদের সব শেষ করে দিয়ে আসছি, এটা ভাবতেই মানে কেমনটা লাগছিল এটা বলা বাহুল্য। তখন আমি তো চিৎকার করে কাঁদছিলাম, কারণ আমার ফিরে যাওয়ার পথ ছিল না। তখন মনে হয়েছিল, তারপর আশা ছাড়ি নাই, বেঁচে থাকতে হবে, যতদিন বাঁচবো ততদিন আশা রাখতে হবে। আবার এনটিআরসিতে দৌড়াদৌড়ি করতে শুরু করলাম। পরের দিনে যেহেতু শিক্ষামন্ত্রী বলে দিল ওখানে যেতে, ওনার কথা মতো গেলাম। 4 তারিখে, 2 তারিখের মিটিং, তারপরে 4 তারিখে গেলাম। যাওয়ার পরে একরকম ওখানকার একজন সচিব আমার সাথে খুব মিসবিহেভ করে, ওখান থেকে আমি কান্না করে বেরিয়েছিলাম। ওখান থেকে আমাকে ঠিকানা লিখে রাখে দেয়, বলে কি আপনাকে এখনো জানায় নাই কিছু? আমি বললাম না, এই পর্যন্ত তো আন্দোলনে ছিলাম, আমাকে এ বিষয়ে কিছু জানায় নাই। বলে কি আচ্ছা জেনে যাবেন। শেষ আমি ঠিকানাটা দিয়ে চলে আসছি। চলে আসার পর 1 মাস পর ফেব্রুয়ারির 2 তারিখ আসলো, 2টার সময় একটা আসলো, ডাকের লোক আসলো, পিয়ন আসলো আমার বাড়িতে। পিয়ন আসার পরে পিয়ন আমার কাছে মানে খুশি খুশি ভাব, একটা লেটার ধরাই দিল। তা আমি তো দেখেই বুঝছি, আমি তো আগে থেকে জানতাম। আমার এদিকে রিউমার ছড়াই গেছে সবাই যে শিক্ষামন্ত্রী আমার কাছে আমাকে চাকরি দিয়ে দিচ্ছে। আসলে আমি কিন্তু আগে থেকে সব কিছু জানতাম বলে আমি অতটা খুশি ছিলাম না, মানে আমার ভেতরে কষ্ট ছিল। তো কারোর সাথে আমি উত্তর দিই না এই বিষয়ে। তারপর এই ভদ্রলোক আসলো, এসে আমাকে খুশি মনে আমাকে ওই খামটা ধরিয়ে দেয় আর বলে যে আপনার তো মনে হয় চাকরি হয়ে গেছে, কারণ এনটিআরসির ঠিকানা আছে তাই। তো এটা ছিল এই খামটা ছিল। তো এই খামে ধরেন যে চিঠিটা আসছে, তা আমি জেনে বুঝেই আমি আর ওনাকে না বলে আমি বলছি কি যে এটা চাকরির না হয়ে তো মামলার কাগজও হতে পারে, আপনি কি জানেন ভেতরে? এটা না বলে উনি আসলে ওই যে চাকরির খবর নিয়ে আসলে টাকা পয়সা দিতে হয় কিছু, ওনাকে সালামি দিতে হবে, এই জন্যে উনি দাঁড়িয়েছিল। আমি বললাম যদি চাকরি হয়, কনফার্ম হয়, আমি আপনাকে জানাবো, এটা বলে উনি চলে গেছে। তো বাড়ির ভেতরে এসে আমি যেটা খুলে দেখার পরে আমি জাস্ট ওখানে আমার পায়ের নিচ থেকে মনে হয়েছিল যে মাটিটা সরে গেছে, যে পৃথিবীতে মানুষ এত কঠিন, এত খারাপ হয় কেমন করে। কারণ আমি যেই এভিডেন্সগুলো দিয়ে আমি কাগজগুলো জমা দিয়েছিলাম যে আমার সাথে যে এই ধরনের দুর্নীতি করা হয়েছে বা এই ধরনের একটা করাপশন হয়েছে আমার সাথে, তো আমি যে অভিযোগগুলো দিয়েছিলাম, যে কাগজপত্র বা এভিডেন্স ছিল, প্রত্যয়নপত্র ছিল, যেসব প্রতিষ্ঠানের সাথে আমার কথাগুলো হয়েছিল, ওই প্রতিষ্ঠান থেকে ওনারা জোরপূর্বক, আমি শিওর যে জোরপূর্বক ওনারা প্রত্যয়নপত্র নিয়ে আসে, যে ওইখানে লেখা আর কি, এই কাগজটা এখানে আমি নিয়ে আসছি, ওইখানে লেখা আছে যে এই যে একটা লেটার আসছে 2 মাস পরে, যে এখানে লেখা আছে আমি নাকি কাগজপত্র সব ভুয়া, নিজে জালিয়াতি করেছি। ভাই একটা কয় টাকার চাকরি, এই চাকরিটার জন্য আমি এত বছর পড়াশোনা করে আমি তো জালিয়াতি করে পাশ করিনি। তখন তো জালিয়াতি করে চাকরি দিত, যখন পাশ দেয় নাই। তো আমি আজকে এই চাকরিটার জন্য আমি 12,000 টাকার চাকরির জন্য আমি নাকি জালিয়াতি করেছি, তাও আবার সেই প্রতিষ্ঠানের শিক্ষক যাদের সাথে আমার আন্তরিকভাবে কথা হয়েছিল, যে শিক্ষকদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমি যদি আপনার ওখানে আসি, জয়েন করি, ওখানে কি থাকার খাওয়ার কোনো সুবিধা আছে? মেয়ে মানুষ একা থাকার মতো কেমন পরিবেশে, গ্রাম না শহরে টাইপের? উনি বলেছিল যে কোনো চিন্তা করো না, তুমি আমার এলাকায় আসো, তুমি আমার মেয়ের মতো, আমি সব ব্যবস্থা তোমাকে করার জন্য সহযোগিতা করবো, আর এখানে কোনো টেনশন নেই, আমার এখানে সবাই খুব কোঅপারেটিভ। আর ওই শিক্ষক নাকি বলছে আমি এই সব জালিয়াতি করেছি। তারপরে আমার মা শুধু একটা কথাই বলল যে এই সরকারের আমলে কিচ্ছু হবে না, চুপ করে থাক, এটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না।
আমি আর তারপরে কারোর সাথে যোগাযোগ করি নাই, কারোর সাথে কিছু বলি নাই এই ব্যাপারে, কারোর সাথে কোনো কিছু বলি নাই। আমি আমির ভাই এই ব্যাপারটা জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে আপা বলেন একটু, আমি বলি নাই যে আমি এটা বলতে পারবো না। তারপরে এই পর্যন্ত এভাবেই ছিলাম, কোনো আন্দোলন সংগঠনে আমি যোগদান করব না তো একটা পর্যায়ে নীলিমাদিকে খাড়া করলাম যে যেহেতু নাই, আমির ভাইও আসবে না বা অনেক দিনই করছে, দিদি আপনি থাকতে থাকেন, একটা আন্দোলন চালাইতে হবে, কারণ এইটার কোনো ডকুমেন্ট আমরা যে এতদিন আন্দোলন করে যাচ্ছি বা আমরা এখনো মাঠে আছি, যদি আমরা মাঠে না থাকি তাহলে হবে কি তারা বুঝবে যে আমরা মাঠ ছেড়ে দিছি ওদেরকে ভয় পেয়ে। তো আমরা দিদিকে নিয়ে আবার দিদি কার্যক্রম শুরু করলো, দিদির পাশে থাকতে পারি না, সবসময় কথা হয়, আমির ভাইয়ের সাথেও কথা হয়। তো দিদি অবশেষে যখন শেষ দিকে মানুষজন কম কিন্তু আন্দোলন কমে যাচ্ছে, তখন আমাদের না থাকলে হয়, কারণ আন্দোলনটা আমাদের প্রাণ ছিল, যেহেতু চাকরিটা দরকার। তারপর অবশেষে যোগদান করলাম যে জীবনে আছে কি, একটাই তো জীবন, যা হয় হবে। তো ওখানে যে কথা বলি না মিডিয়াতে, এখনও সবাই জানেন। তো এখন শেষ পর্যায়ে আসছে কথা বলার জন্যে। এখন উনি আমাকে শেষ পর্যন্ত হুমকি দিয়েছিলেন, জালিয়াতি হিসেবে হুমকি দিয়েছিলেন উনি। ওই প্রতিষ্ঠানের এনটিআরসি-কে যে ডকুমেন্টসটা দিয়েছেন ওখানে উনি লিখেছিলেন যে মহোদয়ের নিকট বিনীত নিবেদন, আমার প্রতিষ্ঠানের সিল ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রত্যয়নপত্র তৈরি করে এনটিআরসি-তে দাখিল করায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। এটা প্রতিষ্ঠান প্রধান এনটিআরসি-কে লিখেছেন। এনটিআরসি-কে এই কথাটা যদি যেহেতু উনি লিখেছেন, আমি তখন এনটিআরসি-কে সুযোগ দিই নাই। ভাই আল্লাহর কাছে বলা ছাড়া আমাদের কোনো পথ ছিল না, মাঠে ছিলাম, রাস্তায় ছিলাম, অন্যের বাসায় বাসায় থেকে আন্দোলনটা চালিয়েছিলাম, অনেক মায়া। আর এই কাজটা যতটা না আগে আক্ষেপ ছিল যে এই চাকরিটা হবে বা হওয়া দরকার, তার চেয়ে এখন মনে হয় 1000 গুণ বেড়ে গেছে এই জিনিসটা পাওয়ার জন্যে। কারণ এখানে সফলতা একটা এমন বিষয়, সফলতা কি জানেন, সফলতার সঙ্গে হচ্ছে আত্মতৃপ্তি। আপনি কি হয়ে গেছেন সেটা বড় কথা না, আপনি আপনার জায়গায় কতটা পেয়েছেন সেটা কি আসলে সফলভাবে আপনি যেখানে যার জন্য লড়াইটা করেছেন সেখানে আপনি সাকসেস, এটাই হচ্ছে সফলতা, যে আপনি পেয়েছেন, হ্যাঁ আপনার পরিশ্রমটা সার্থক। তো আমি আজকে বলতে চাই, আজকে যদি এনটিআরসি যে অবস্থানে আছে বা দেশের যে অবস্থানে আছে, আমার মনে হয় যে আমাদের এখন সময় এসছে, এনটিআরসি-তে চাকরি দিবে না আর বা দেয় না এই পর্যন্ত, আমরা আর ওনার কাছে যাব না, আমাদের আর ওখানে কোনো দরকার নাই। সরকার পরিবর্তন হয়েছে, ভাগ্যে থাকলে আমাদের হবে, সবাই মাঠে আবার নামবো একসাথে, যা হবার হবে, আমরা বাঁচলে বাঁচবো, মরলে মরবো, একসাথে মরবো। আর এই এনটিআরসি-কে কেউ কিছু ধরতে পারুক আর না পারুক, আমার এই যে ডকুমেন্টস আছে এইটা দিয়েই ওনাকে ঘায়েল করা সম্ভব আমি মনে করি। কারণ উনি জালিয়াতি, আমি জালিয়াতি করেছি কি না, ওই ওনার সিল সাপ্পর জালিয়াতি করেছি না, ফোন রেকর্ডে পাওয়া যায় না। তারপর ওনার সাথে আমার ইমেলে, তখন ছিল করোনাকাল ছিল, করোনাকালে ইমেলের মাধ্যমে ওনার সাথে আমি কাগজপত্র আনা নেওয়া করছি, ওনার ইমেল আইডি আমার কাছে প্রমাণ নয়। এইগুলোর মাধ্যমে আমি যদি চাই, আমার যদি কখনো সুযোগ সুবিধা আসে, আমি এটা চেষ্টা করব। কারণ অপমান একটা জিনিস কারোর গায়ে সয় না, সে ছোট লোক হোক আর বড় লোকই হোক। তাই আমি আজকে বলতে চাই আপনাদেরকে যে এই যে আন্দোলন সংগ্রাম এতদিন করে আসছেন, যারা আমার সাথে ছিলেন, আমাদের সাথে ছিলেন, নেক্সট আমরা যেই দলেরই, আমি কিন্তু কখনোই বলি নাই এর সাথে যাবেন না ওর সাথে যাবেন না, এমনটা কখনো কাউকে বলি নাই। আন্দোলন আমাদের দাবির জায়গা, এই দাবিতে আমি আপনি আসলে ভাই কেউ ছোট হয়ে যাবে না, কেউ বড় হয়ে যাবে না, কেউ নেতা হয়ে যাবে না। নেতা নেত্রী এগুলো তো যোগ্যতার বিষয়। আপনি হাজার সাজগোজ করে আসলেন, আপনি মিডিয়াতে দুইটা কথা বলতে পারলেন না, আপনি একজন মন্ত্রীর সামনে যে দুইটা কথা বলতে পারলেন না, আপনার দাবিটা কি আপনি সেটা আপনি স্পষ্ট করে বলতে পারলেন না, তাহলে আপনি শিক্ষকটা হবেন কেমন করে? আপনি কি স্টুডেন্টদের সামনে কথা বলতে পারবেন না? তো সেভাবে নয়, আপনার সবাই সবার জায়গা থেকে আপনারা আসবেন। আমার রিকোয়েস্ট, যে কোনো নেতা আসুক, আপনারা ওই সামনে যে এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, চারদিকে খালি সফলতার আওয়াজই শুনছি, তাই নিজের মাঝে একটা ভালো লাগা কাজ করছে, যে আশা জাগছে যে হয়তো বা আমাদের জন্য ভালো কিছু আছে। তাই আমি চাই সবাই একসাথে হয়ে আমরা আবার আন্দোলনে নামবো এবং সেখান থেকে সফলতা নিয়ে আসবো। সেটা হচ্ছে সরকারের কাছ থেকে, আমরা আর এনটিআরসি এর কাছে যাব না। এনটিআরসি এতদিন কাজ করে আসছে সবার জন্য, ওনার কাজটা ওনার হাতেই থাকবে। আর আমরা এতদিন কিন্তু বেশিরভাগ সময় আমরা চেয়েছি যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, তো প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, আর এনটিআরসিও বলেছে প্রধানমন্ত্রী ছাড়া আমাদের নিয়োগ হবে না।
নিয়োগ যেহেতু প্রধানমন্ত্রী ছাড়া হবে না, আমরা তাহলে প্রধানমন্ত্রী, এখন যে বর্তমান প্রধানমন্ত্রী আছে, আমরা তাকে স্মরণ করেই আমরা যা করার করব। এরপরে যদি এনটিআরসি থাকুক আর না থাকুক, এনটিআরসি এর চেয়ারম্যান থাকবে কি থাকবে না সেটা আমাদের দেখার বিষয় না। এর মাঝে দিদি সর্বাত্মক চেষ্টা করার পরেও দেখা গেছে শেষ পর্যন্ত টাকার অফার দিয়েছিলেন, কারণ তারা তো টাকা দিয়ে নিয়োগ দেয়, টাকার অফার দিয়েও সে আমাদের চাকরি দিবে না। আসলে এগুলো শুধুই নিয়োগের জন্য না, সব কিছু দিক থেকে আপনাদের পিছনে যে আমরা পড়েছিলাম, এইটার একটা ডকুমেন্ট বা প্রচেষ্টা আপনি নিজের মুখে স্বীকার করে দিয়েছেন চেয়ারম্যান স্যার, যে নিজের মুখে স্বীকার করে দিয়েছেন আমাদের সভাপতিদের আরেকটা টিমের সাথে, যে আমির ভাইয়ের টিমের সাথে, যে নীলিমা আমাকে অফার করেছে। তো এটাতে কিন্তু আমার নীলিমার সাথে আমির ভাইয়ের কোনো ভেদাভেদ সৃষ্টি করতে পারবেন বলে আপনি মনে করেছিলেন? এটা হবে না, এটা হয় নাই, হবে না। কারণ হচ্ছে আমরা সবাই এক, তো একসাথে যখন নামবো মাঠে, তখন আপনি টিকে থাকবেন না আমরা টিকে থাকবো, ওইটাই আমাদের দেখার বিষয়। তো এই কথাটার মাঝখান দিয়ে আমরা শেষ করতে চাই আজকে, যে আগামী আন্দোলনে যে যেখান থেকে আসবেন বা আসার চিন্তা ভাবনা করছেন সবাই আসবেন। কারণ হচ্ছে এনটিআরসি আপনাদের মেরিট লিস্টের যে লিঙ্ক, এটা স্টপ করে দিয়েছে, আপনারা জানেন। তো আপনার সনদ নিয়ে আপনি যদি উপস্থিত না থাকেন, আপনার পক্ষে কে আসবে? আপনার মেরিট লিস্ট থেকে আপনাকে চাকরি দেওয়া সম্ভব নয়। তাই যেহেতু এনটিআরসিতে আমরা যাব না, বা এখনকার সরকার কারোর কাছে কিন্তু যায় না, কোনো অফিসে যায় না, নিজেরাই দায়িত্ব পালন করে। তো আপনারা আপনাদের সনদ নিয়ে আপনারা চলে আসবেন মাঠে, আপনার সনদ নিয়ে আপনি উপস্থিত থাকবেন, আপনার চাকরির জন্য আপনি চেষ্টা করবেন। এইটাই বলার জন্য আজকে অনলাইনে আসছি, এবং সেই ইতিহাসগুলো আপনাকে শোনানোর জন্য। আর হয়তো বা অনেক কিছু মিসিং হয়েছে, অনেক কথাই, সব কথা তো আর বলা সম্ভব না, মনেও থাকছে না, আবার সম্ভব না। কখনো যদি দেখা হয়, কথা হয়, আবার আমরা কোনো মিটিংয়ে বলবো। তো আজকে এই পর্যন্ত রাখছি। সবার প্রতি আমার রিকোয়েস্ট যে নেক্সট আন্দোলন সবাই একসাথে আমরা একজোট হয়ে মাঠে নামবো। শুধু হচ্ছে এনটিআরসি এর পতন ঘটাবো আমরা। সরকার যেভাবে পতন হয়েছে সেখানে কিন্তু আমাদের সাপোর্ট ছিল, একেবারে আমরা যে ছিলাম না তা না। আমরা যে 15 তারিখে আন্দোলন করে আসছি, ওইটা কিন্তু ওই আন্দোলনের ভেতরেই ছিল। আন্দোলন মানে কি, সাপোর্টটা কি, আমরা যখন একটা করাপশনের বিরুদ্ধে প্রতিবাদ করি, তখনই তো সরকারের বিরুদ্ধে চলে যায়। তো সেই জায়গা থেকে আমরা আশা করি যে নেক্সট হয়তো বা আমাদের জন্য ওনারা কিছু করবেন। এই জায়গা থেকে সবার প্রতি আহ্বান যে সবাই একসাথে হয়ে মাঠে নামবেন। আর হচ্ছে কেউ কারোর জন্য অপেক্ষা করে, নেতা নেত্রীর জন্য অপেক্ষা করে বসে থাকবেন না। যে যখন নামবি, তারা যদি একসাথে না হতে চায়, আপনি আপনার মতো করে সবার সাথে নামবেন। কথা হচ্ছে এনটিআরসি আমাদের টার্গেট, আর কিছু না। চাকরি পাওয়াটা হচ্ছে আমাদের টার্গেট। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানেই রাখছি, কথা হবে আবার যদি কোনো সিদ্ধান্ত আসে আমাদের সভাপতিদের পক্ষ থেকে, আমি তখন আপনাদের সামনে আবার উপস্থাপন করব। আল্লাহ হাফিজ।